ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, কোনো টালবাহানা চলবে না, তারুণ্যের সমাবেশে তারেক রহমান। দুর্নীতি মামলায় তারেক রহমান, জুবাইদার সাজা বাতিল, বিচারিক আদালতের সাজা বিদ্বেষপূর্ণ মন্তব্য। জুলাই অভ্যুত্থানে আহত ও চক্ষু বিজ্ঞানের কর্মচারীদের সংঘর্ষে আহত কয়েকজন, চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ। ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের ক্ষতি হয়নি, বাণিজ্য উপদেষ্টার দাবি। শনিবার আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 10 মাস হয়ে গেলেও নির্বাচনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই, কাজেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে, তাই এখনই প্রস্তুতি শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি। এই সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ শিরোনামে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেন তারেক রহমান। এদিকে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে মে মাস জুড়ে কর্মসূচি পালন করছে বিএনপির এই 3 অঙ্গ সংগঠন। 4টি বিভাগীয় শহরে সমাবেশ করা হয়েছে। ঢাকায় চলছে এই কর্মসূচির শেষ ধাপ। সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি। 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের সাজা বাতিল করেছে আদালত। কয়েকদিনের শুনানি শেষে বিকেলে এ রায় দেন হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ। সম্প্রতি সরকার নির্বাহী আদেশে তাদের সাজা স্থগিত করলেও আইনি পথে মোকাবেলা করতে দীর্ঘদিন পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন জুবাইদা রহমান। এই মামলার আরেক আসামি তারেক রহমান আপিল না করলেও জুবাইদা রহমানের সাথে তারও খালাসের আবেদন জানিয়েছেন আইনজীবীরা। জুবাইদা রহমানের আইনজীবী SM শাহজাহান জানান, যথাযথ তথ্য প্রমাণ ছাড়াই তাড়াহুড়ো করে তারেক রহমান এবং জুবাইদাকে কারাদণ্ড দেয়া হয়। 2,74 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। উনি 8 সনে 9 সনে লন্ডনে গিয়েছেন। যদি কোনো সম্পত্তি লন্ডনে থাকতো বা অন্য কোনো দেশে থাকতো, সেটা এনে আবার চার্জ অ্যামেন্ডমেন্ট করে তারপরে তাকে সাজা দেওয়া যেত, কিন্তু এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। এই মামলা যথাযথভাবে কোর্টে উপস্থাপন করতে পেরেছি এবং রায়ে নির্দোষ সাব্যস্তে বেগম জুবাইদা রহমান এবং ওনার স্বামী মিস্টার তারেক রহমান খালাস হয়েছেন। চীন বাংলাদেশে কোনো সামরিক ঘাঁটি তৈরি করতে চায় না বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এমন দাবি ভিত্তিহীন। বেজিং বন্ধুত্বের সম্পর্ককে গুরুত্ব দেয় বেশি। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন নিয়ে কিছুই জানেন না তিনি। 11 মে বিশ্বব্যাপী হুমকি মূল্যায়ন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। এতে দাবি করা হয়, নিজেদের আধিপত্য বিস্তারে বাংলাদেশ সহ কয়েকটি দেশে সামরিক ঘাঁটি তৈরি করতে চায় চীন। উল্লেখ করা হয়, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড সহ 16টি দেশে অবকাঠামো নির্মাণ করতে চায় চীনের পিপলস লিবারেশন আর্মি। রাজধানীতে এক অনুষ্ঠানে এই প্রতিবেদন সম্পর্কে চীনের রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, মার্কিন প্রতিবেদনটি সত্য নয়। কোন তথ্যের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেন ইয়াওয়েন। It's not our intention. We have so good relations
প্রতিবেদনের কোনো তথ্যই সঠিক নয়। বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমারের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক। এসব দেশে আমরা আমাদের কোনো সামরিক উপস্থিতি চাই না, এমন কোনো পরিকল্পনাও আমাদের নেই। যুক্তরাষ্ট্র কোন তথ্যের ভিত্তিতে এমন প্রতিবেদন করেছে তা আমার জানা নেই। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এমন প্রতিবেদন তার নজরে আসেনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা একটা প্রতিবেদন দিয়েছে চীন বাংলাদেশের সামরিক। আমি এখনো দেখি না সেটা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব সরকারি দপ্তরে প্রতিদিন 1 ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে সংবাদ সম্মেলনে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ বাদিউল কবির একথা জানান। তিনি বলেন, প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আইন প্রত্যাহারের ক্ষেত্রে সবুজ সংকেত পাওয়ার কথা জানান তিনি। এই অধ্যাদেশ সাধারণ জনগণ ও কর্মচারীদের জন্য নতুন কিছু বয়ে আনবে না। এদিকে সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার কথা জানিয়েছেন ভূমি সচিব ASM সালেহ আহমেদ। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠক শেষে একথা জানান। বলেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে এ নিয়ে আলোচনা হবে। স্যার জানাবেন প্রধান উপদেষ্টার কথা আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। মানে ঈদের আগে কি কোনো, উনি 31 তারিখে তো ফিরার কথা, আসার পরে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। রাজধানীর আগারগাঁওয়ের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপদ কর্মপরিবেশের দাবিতে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিলে এ পরিস্থিতি তৈরি হয়। জুলাই আন্দোলনে আহত চিকিৎসাধীন রোগীরা হামলা করেছে বলে অভিযোগ কর্মকর্তা কর্মচারীদের। বেলা 12টার দিকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সকাল 11টার চিত্র। মূল ফটকের সামনে সংঘর্ষে জড়ায় জুলাই আন্দোলনে আহতরা। বন্ধ করে দেয়া হয় হাসপাতালের মূল গেট। দেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ করেন হাসপাতালের কর্মীরা। আহত হন চিকিৎসক, নার্স সহ কয়েকজন। ডাইরেক্টর থেকে শুরু করি লো লেভেল পর্যন্ত আমাদের চাকরি করা জীবনের ঝুঁকি। যে কোনো সময় আমাদের মানে জীবন যাইতে পারে, কারণ কালকে আমরা তালা দিয়ে তারপর এরা তো এমার্জেন্সিতে যেই একজন থাকছে, আমরা ওই এরা থাকার পরে থেকে আমরা কোনো কাজ করতে পারি না। তো আমাদের যে রুগীরা যারা আউটডোরে আসে, এই রুগী, কর্মচারী এবং যারা জুলাই যোদ্ধা যারা ভর্তি আছে, এই ত্রিপক্ষীয় তাদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের পরে আমাদের চিকিৎসক, নার্স এবং স্টাফদেরকে যে যেখানে পাইছে ওরা রুগীরা মানে জুলাই যোদ্ধা এবং সাধারণ রুগীরা এদেরকে মারধর করে ইচ্ছা মতো। যারা চিকিৎসার সাথে জড়িত ছিল এই সমস্ত সিনিয়র ডাক্তারদেরকে মারদের, জুনিয়র ডাক্তারদেরকে মারতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা 12টার দিকে হাসপাতালে আসে সেনাবাহিনী। এরপরও বিক্ষোভ চালিয়ে যায় জুলাই অভ্যুত্থানে আহতরা। তাদের অভিযোগ, হাসপাতালের কর্মচারীরাই আগে হামলা করেছে। লাঠিগুলো জোগাড় করা আছে, প্লাস ওই যে আর্মি পুলিশ বিটিআর যে সেন্টিগ্রেড আছে যে এগুলো ওই দিয়ে মারিছে। কেন সাধারণ মানুষের উপরে হামলা করলো? সাধারণ মানুষের কি অপরাধ ছিল? তারা তো চিকিৎসা নিতে আসবে। এই সাধারণ মানুষের টাকায় এই স্টাফরা চলে, কেন এরা সাধারণ মানুষের উপরে হামলা করলো? প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নার্স, চিকিৎসকদের কর্মসূচিতে বাধা দেন জুলাই অভ্যুত্থানে আহতরা। এর আগে মঙ্গলবার জুলাই অভ্যুত্থানে আহতদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। অবরুদ্ধ করে রাখা হয় হাসপাতালের পরিচালককে। ভাঙচুর করা হয় ওয়ার্ড, পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়। এখন যে পরিস্থিতি, যে অবস্থায় দাঁড়াইছে, এটা আপাতত যদি হাসপাতাল বন্ধ করে এটাকে একটা সমাধানে না দেওয়া যায়, তাহলে মানে আমাদের চিকিৎসক এবং নার্স এবং কর্মচারীরা এখানে নিরাপত্তাহীন ভাবে তারা কাজ করার পরিবেশ পাবে না। সুতরাং আমি মনে করি যে খুব জরুরি ভিত্তিতে হাসপাতালটা আপাতত সার্ভিসটা বন্ধ রেখে এটা একটা সমাধানে যাওয়া উচিত। হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে 8 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া তার 3 সহযোগী মোল্লা মাসুদ, শরীফ ও নাসিরকে 6 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।
বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করার পর এই আদেশ দেন বিচারক। আসামি পক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে তাদের জামিন আবেদন করেন। তবে আদালত আসামিদের কাছে পাওয়া অস্ত্রের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখার স্বার্থে রিমান্ড আদেশ দেয়। মঙ্গলবার কুষ্টিয়ায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। তাদের দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় বাকি দুজনকে। সুব্রত বাইনের বিরুদ্ধে হত্যা, জখম সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। এবং তারা ঘটনার সঙ্গে জড়িত থাকে না, এই মর্মেই সাধারণত আসামিরা দাবি করে। তারা তো কখনো গিলটি প্লিড করে না, তারা বলে আমরা নির্দোষ। আমরা মামলা তদন্তে বেরিয়ে আসবে যে সে নিজে এগুলির সঙ্গে জড়িত কিনা বা তার লোক জড়িত কিনা, এটা তদন্তেই বেরিয়ে আসবে। আজ বিশ্ব মেনস্ট্রুয়াল হাইজিন ডে, এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। কয়েকটি জরিপে দেখা যায় ৭১ থেকে ৮৩% নারী মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। চিকিৎসকরা বলছেন অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করায় তারা সংক্রমণ ঝুঁকিতে পড়ছেন। অথচ সামাজিক সংস্কারের কারণে মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে তেমন আলোচনা হয় না। সচেতনতার অভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। ২০১৮ সালের জরিপ অনুযায়ী ৪৩% কিশোরী ও ২৯% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। দরিদ্র পরিবারে এই হার যথাক্রমে ১১ ও ৬%। চিকিৎসকরা বলছেন এতে ৯৭% নারী কোনো না কোনো সময় সার্ভিক্স সংক্রমণে ভোগেন। যারা মাসিকের সময় অস্বাস্থ্যকর কাপড়, তুলা বা রাসায়নিক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন তাদের সংক্রমণ ঝুঁকি বেশি। বিশেষ করে ব্যাকটেরিয়াল ডিজিজ, এবং সেখান থেকে সংক্রমিত হয়ে শুধু যে তলপেটে ইনফেকশন সেটা না, এটার বহুদূর ছড়াতে পারে এবং এমনকি বন্ধ্যাত্ব কিংবা লাইফ লং ডিজিজে মানুষ করতে। সেইখানে যদি তাদের পরিষ্কার করার জায়গা না থাকে, টয়লেটে যাওয়ার জায়গা না থাকে, ন্যাপকিনটা কিভাবে ফেলবে সেই জায়গা না থাকে, তাহলে তো আমরা কি শেখাচ্ছি তাদেরকে? গবেষণায় দেখা গেছে মাসিকের সময় 40% ছাত্রী স্কুলে গড়ে 3 দিন অনুপস্থিত থাকে। গার্মেন্টসে 6 দিন পর্যন্ত অনুপস্থিত থাকেন নারী কর্মীরা। দাম বেশি হয় স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বাইরে থেকে যাচ্ছেন শ্রমজীবী নারীরা। স্যানিটারি ন্যাপকিনের যে দাম সেটা তাদের পক্ষে ব্যবহার করা সম্ভব হয় না, তারা হয়তো কাপড় ব্যবহার করেন, সেটাও স্বাস্থ্যকর থাকে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রতিষ্ঠানগুলোতে যাতে শ্রমজীবী যারা শ্রমিক আছে সেই নারীরা তাদের মাসিককালীন সময়ে যাতে তারা সেই সুবিধাগুলো পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট বলছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সরকারি বরাদ্দ প্রয়োজন। এখন রিপ্রোডাক্টিভ এজের মেয়ে আছে, বিশেষ করে 14 থেকে 49 এই বয়সী যে মেয়ে, যে সময় এই পিরিয়ডকালীন স্বাস্থ্যসেবাটা দরকার হয় সেটা আছে 5 কোটির উপরে। তাহলে সেই হিসেব করলে এটা লাগে প্রায় 18,000 কোটি টাকা। আমাদের হেলথ সেন্টার আছে, সাব সেন্টার, আমাদের ইউনিয়ন লেভেলে আরেকটা সেন্টার আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। এই সমস্ত জায়গায় হয় বিনামূল্যে অথবা সাবসিডাইজ মূল্যে এই স্যানিটারি প্যাডগুলো থাকতে। বিশেষজ্ঞদের মতে নারী পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে পাঠ্য বইয়ে ধারাবাহিক অধ্যায় থাকা উচিত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা। জানান শনিবার ঢাকায় আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী। এ সময় বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা চুক্তি হতে পারে। দুপুরে চীনে আম রপ্তানির প্রথম চালান পাঠাতে বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রথমবারের মতো চীনে আম রপ্তানি করছে বাংলাদেশ। প্রথম দফায় 10 টন আমের চালান যাচ্ছে দেশটির ইউনান প্রদেশে। চলতি মৌসুমেই পর্যায়ক্রমে চীনের কাছে 100 টন আম রপ্তানি করবে ঢাকা। প্রথম চালানে পাঠানো হচ্ছে সাতক্ষীরা যশোর অঞ্চলের আম। বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, আম রপ্তানির মাধ্যমে চীনে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও দৃঢ় হলো। চীনের বাজারে বাংলাদেশে আমের প্রবেশ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াবে, পাশাপাশি বাণিজ্য ভারসাম্যহীনতা উন্নত করতে সাহায্য করবে। বাংলাদেশের জন্য চীনা বাজারে বিশাল সম্ভাবনা কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে আশা করি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগ করতে চীন থেকে আসছেন 150 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্য মন্ত্রী। চায়নার কমার্স মিনিস্টার চায়নার ইতিহাসের দীর্ঘতম বৃহত্তম একটি বাণিজ্যিক প্রতিনিধি নিয়ে, বিনিয়োগ প্রতিনিধি নিয়ে বাংলাদেশ সফর করছেন। আগামী শনিবার ওনারা ঢাকাতে পৌঁছবেন। এখানে ব্যবসা টু ব্যবসা, বাংলাদেশি ব্যবসা থেকে চাইনিজ ব্যবসা, এদের সাথে একটা যোগাযোগ তৈরি হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে না বাংলাদেশকে। ট্রান্সশিপমেন্ট ক্যান্সেলেশনের পরে আমাদের রপ্তানিতে কোনো ধরনের কোনো প্রভাব পড়েনি এবং আমাদের অলরেডি আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রগামী যে কার্গো এয়ারলাইন্স যেত তাদের ভাড়া প্রায় 40% কমে এসেছে এবং ইউরোপগামী ভাড়া প্রায় 15%-এর মতো কমে এসেছে। রপ্তানিতে খরচ কমাতে ব্যবসায়ীদের জন্য নানা পর্যায়ে খরচ কমিয়ে আনা হয়েছে বলেও জানান বশির উদ্দিন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দখলে দূষণে অন্তত 550 নদী বিলীন হয়ে গেছে। এ নিয়ে ভিন্নধর্মী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজধানী শিল্পকলায়। শিশু থেকে বৃদ্ধ সবাইকে সচেতন করতে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে এই আয়োজন করেছে নোঙর। 20 বছর ধরে নদী নিয়ে গবেষণা করছে সংগঠন নোঙর। তাদের চোখে ধরা পড়েছে দখল দূষণে নদীর বিলীন হওয়া। এ বিষয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে শিল্পকলা একাডেমিতে। শিল্পীদের আঁকা ছবিতে তুলে ধরা হয়েছে বুড়িগঙ্গার দশা। দর্শনার্থীরা জানান, এমন আয়োজন নদী বাঁচাতে সচেতনতা তৈরি করবে। অনেক শিল্পীরা নদী নিয়ে অনেক কাজ করে, বাট আমরাই প্রথম নদী নিয়ে আন্দোলন করতেছি ছবির মাধ্যমে। জাস্ট নদী দূষণ, নদী ভরাট, নদী দখল, এইগুলিকে মুক্ত করার জন্যই আমরা একটা ছবি দিয়ে প্রতিবাদ জানাচ্ছি। বাঁচাতে হলে প্রথমত নদীর ধারণাটা বাচ্চাদের মনে আনতে হলে এই জিনিসগুলো খুব এরকম এক্সিবিশন করা, বাচ্চাদেরকে আগ্রহ দেওয়া যে নদী আঁকাটা শেখা, নদী অ্যাকচুয়ালি হয় কেমন ওইটা জানানো খুব ইম্পর্টেন্ট হয়। তারা হচ্ছে কিছুটা অ্যাবস্ট্রাক্টভাবে, কেউ হয়তো আর নদীতে এই দূষণগুলো হচ্ছে সেটাকে ফুটিয়ে তোলা, ক্রিয়েটিভিটি অ্যাবস্ট্রাক্টভাবে ফুটিয়ে তুলছে যে না, নদীটাকে আমার বাঁচাতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদী বাঁচানোর বিকল্প নেই। এ প্রদর্শনী দখলদারদের সতর্ক করার জন্য। ছোটবেলা থেকেই নদীর প্রতি একটা ভালোবাসা তৈরি হলে এবং নদী যে একটা প্রাণ, সেটা যে আমাদের বাঁচিয়ে রাখা প্রয়োজন, এটা যদি তারা জানতে পারে তাহলে ভবিষ্যতে তাদের দ্বারা কিন্তু নদী দূষণ হবে না বা নদী দখল হবে না। আয়োজকরা বলছেন, নদী বাঁচাতে সামাজিক আন্দোলন চলবে। 8 বিভাগে প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে। চিত্রশিল্পী সমাজের যারা আছে তাদের সকলকে সঙ্গে নিয়ে, শিশু যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে, অটিস্টিক বেবি যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে নদীর চিত্র এঁকে সমস্ত গ্যালারিতে নদী দিয়ে ভরে ফেলা আমাদের একটা উদ্দেশ্য ছিল। এবং মানুষ যখন আসে গ্যালারিতে একই সঙ্গে এতগুলো নদী দেখতে পায়, তাদের প্রতিক্রিয়ায় আমরা দেখি ভালো লাগে এবং তাদের মধ্যে এই মেসেজটা তারা নিয়ে যায় যে নদী রক্ষা করা জরুরি, নদী রক্ষা করা প্রয়োজন। প্রদর্শনী চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 35 জন প্রতিষ্ঠিত শিল্পীর 54টি শিল্পকর্ম স্থান পেয়েছে, আর শিশুদের আঁকা 5 শতাধিক ছবি। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।